সেটার বিচারের জন্যই কিন্তু আজকে এই সিচুয়েশনটি তৈরি হয়েছে। আমার সাথে একজন অন্যায় করেছে, আমি পাল্টা জবাব না দেব না। একবার চলে গেছে, আবার অন্য দল আসলে সেটাকে আবার টার্ন ব্যাক করিয়ে জাতির পিতাকে কোনো দলের সম্পত্তি হিসেবে দেখার কোনোই সুযোগ নেই। আইন উপদেষ্টা আসিফ নজরুল আজকে বলেছেন যে বাংলাদেশে যে আইনটি আছে 1973 সালের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, যে আইনে আপনার ট্রাইব্যুনাল গঠন করে এই 1 থেকে 5 জুলাই এই সময়ের যে হত্যাকাণ্ড, একরকমের হত্যাযোগ্য গণহত্যা, তার বিচার করা হবে এবং এখানে কেউ ছাড় পাবেন না। সর্বোচ্চ পর্যায়ে বলতে সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা মাঠ পর্যায়ে কাজ করেছে সবাইকে এই বিচারের আওতায় আনা হবে। এই বিচার কতটা হতে পারে, হওয়া সম্ভব, হলে পরে তাদের সাজা দেওয়া এবং সেই সাজা কার্যকর করা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। আমরা জানি অন্তর্বর্তী সরকারের সামনে অনেক কাজ, সেটি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা থেকে শুরু করে অর্থনীতিকে একটা মানে ভালো জায়গায় নিয়ে আসা থেকে শুরু করে এই 16 বছরের অন্যায়কারীদের বিচার করা এবং সব কিছু স্বাভাবিক করে এনে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আবার গণতন্ত্রকে ফিরিয়ে আনা অনেক চ্যালেঞ্জ। সেই ক্ষেত্রে এই বিচার ব্যাপারে আপনি কতটা আশাবাদী, যার শেষ পর্যন্ত সত্যিকার অপরাধী যারা তারা শাস্তি পাবে, সে যেই হোক, সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে পুলিশের একজন কনস্টেবল, এই সবার হত্যার বিচার নিশ্চয়ই প্রত্যেকে চায়, আপনিও চান, সারা বিশ্ব চায়। এটা বাস্তবে যেসব এজেন্ডা এবং কাজ, যে দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকার হাতে তুলে নিয়েছেন, সেখানে কতটা হওয়া সম্ভব? ধন্যবাদ আপনাকে। এবং আজকে প্রথমেই আলোচনায় যাবার আগেই আমি আমাদের যারা এই জুলাই মাসে এই আন্দোলনে আমাদের ছাত্ররা যারা সবচেয়ে প্রেশাস আমি বলবো আমাদের জাতির জন্য, যাদের প্রাণ দিয়েছে, তাদের সকলের জন্য শ্রদ্ধা, ভালোবাসা এবং তাদের পরিবারের জন্য আমাদের কি বলবো সমবেদনা সাথে আছি আমরা। আর সেই সাথে অবশ্যই 15ই আগস্টেও আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা। আমি একটা কথা বলতে চাই যে আমরা আজকে এখানে বসে, আমরা যারা প্রবাসে এবং আমি এবং ডক্টর নকিবুর রহমান দুজনেই আমরা স্বাধীনতার পরবর্তী সময়ে বেড়ে উঠেছি বাংলাদেশে, যে সময়টুকু আমরা ছিলাম। তো আমাদের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস কিংবা স্বাধীনতার ইতিহাস একভাবে এসছে এবং আমি ব্যক্তিগতভাবে এই মুহূর্তে এই আলোচনায় কোনো দলীয় দিক যদি না দেখি, এই আন্দোলন এবং যে অভ্যুত্থান ঘটেছে, যে বিপ্লব হয়েছে, সেটা যেমন সত্যি এবং এটা 16 বছরের অরাজকতার জন্য, স্বৈর শাসনের জন্য দেশের যে অপব্যবস্থা চলেছে সেটার প্রতিবাদ হিসেবে এসছে, এটা যেমন আমাদের অস্বীকার করবার কোনো ক্ষমতা নেই, তেমনিভাবে আমরা আমাদের স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করতে পারি না। আর সেখানে যিনি যুদ্ধে নেতৃত্বে দিয়েছেন, যার নেতৃত্বের ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেটাও আমরা অস্বীকার করতে পারি না। এবার প্রশ্ন হচ্ছে যে তাকে দলীয়করণ করা হয়েছে এবং তাকে ক্যাপিটালাইজ করে একটি দল কিভাবে নিজেদের ক্ষমতার অপব্যবহার করেছে, সেটার বিচারের জন্যই কিন্তু আজকে এই সিচুয়েশনটি তৈরি হয়েছে, যেখানে আমাদের দেশ দাঁড়িয়ে আছে, যেখানে আজকে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভুক্তভোগী। তো এটা আমরা আমাদের যদি স্বাধীনতার পরের সময়টাকে দেখি, 15 বছর 16 বছর আপনি এক একটি দল যে দীর্ঘ সময় ক্ষমতায় ছিল, রাজনৈতিক বিশ্লেষণে আপনি দেখবেন যে কেউই কিন্তু সাধারণ জনগণের উপর কোনো জাস্টিস করেনি। এবং আজকে যে আমাদের মধ্যে যে এই যে ক্ষোভ, এটা দুপক্ষের মধ্যেই হচ্ছে কাজ। আজকে যদি আমরা সংবেদনশীলতার পরিচয় দিতে পারতাম, তাহলে যেটা ডক্টর নকিবুর রহমান বলছেন যে আমি যদি একজন সাধারণ মানুষ হিসেবে চিন্তা করি যে ঠিক আছে, আমার সাথে একজন অন্যায় করেছে, আমি পাল্টা জবাব না দেব না এখন। তো এই ব্যাপারটা কিন্তু আমাদের মধ্যে হচ্ছে না, কারণ এই প্রতিহিংসা, দুঃখ, ক্ষোভ, প্রত্যেকের ব্যক্তিগত জায়গাতে অনেক কষ্ট আছে দুদিক থেকেই। যারা যখন যেভাবে অত্যাচারিত হয়েছে তারা সেটাকে সেভাবেই আউটবার্স্ট করছে কিংবা করছে। এখন জাতীয় শোক দিবস থাকবে কি থাকবে না সেটা দেশের জনগণ এবং সময় সেটাকে নির্ধারণ করে। আমরা এর আগেও দেখেছি, একবার চলে গেছে, আবার অন্য দল আসলে সেটাকে আবার টার্ন ব্যাক করিয়েছে। এটা বারবারই হচ্ছে, এটার কোনো অ্যাবসলিউট কোনো অ্যান্সার নেই। কিন্তু প্রত্যেকেই তার তার ওপিনিয়ন দেবার স্বাধীনতা রাখতে পারে, সেটা শ্রদ্ধা জানাবার ব্যাপারটা আমি মনে করি সেভাবেই দেখা উচিত এবং জাতির পিতাকে কোনো দলের সম্পত্তি হিসেবে দেখার কোনোই সুযোগ নেই, সেটাই আমাদের মনোবৃত্তি হওয়া উচিত।
এবার আপনি যে প্রশ্নটির পরে এনেছেন, যেহেতু আপনি এই বিষয়টা অবতারণা করেছেন, এখানে আমার একটা সাপ্লিমেন্টারি প্রশ্ন আছে, সেটি হচ্ছে আপনার বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, তার দীর্ঘ লড়াই সংগ্রাম এবং বাংলাদেশ স্বাধীন করার এই যে ইতিহাস, এটা তো পাল্টানোর সুযোগ নাই, কিন্তু ৭৫-এ একবার পাল্টানোর চেষ্টা করা হয়েছে, দীর্ঘ ২১ বছরের বাস্তবতা আমরা জানি। এখন আবার আওয়ামী লীগের দুঃশাসন, অপশাসন, দুর্নীতি, আরও যা যা কিছু অন্যায় অপরাধ তারা করেছে, তার জন্য নিশ্চয়ই মানুষ তাদের বিচার চায় এবং সেটা সুবিচারের চেষ্টাই করা হচ্ছে এবং আমরা আশা করছি সেটা হবে। কিন্তু আপনি ১৫ই আগস্ট নিয়ে যেহেতু আলোচনাটা শুরু করেছি, তার জন্য আপনি মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের মহানায়ক, ৭৫-এর নির্মম ইতিহাস, এগুলোকে আপনি কলঙ্কিত করবেন, পাল্টে দেবেন, অস্বীকার করবেন এবং মানুষের সেন্টিমেন্টকে এমনভাবে জাগিয়ে তুলবেন যাতে ওই ইতিহাসটাই আবার পাল্টে যায়, এরকম একটা চেষ্টাও তো অনেকের কথাবার্তায়, আচরণে আমরা দেখি। আমি এটা বিশ্বাস করি যে আপনি যদি পৃথিবীর ইতিহাস দেখেন, সারা বিশ্বেই এ ধরনের ঘটনা কিন্তু প্রথম ঘটেনি। আমাদের পুরো ভারত উপমহাদেশের ইতিহাসে আপনি দেখবেন যে আমাদের বহু শাসন চলেছে, বহু যুগ যুগ ধরে বিভিন্ন শাসন হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে আমি মনে করি যে আপনি যতভাবেই চেষ্টা করেন না কেন, এটাকে আপনি ডার্ক হিস্ট্রি বলবেন, যেভাবে যে আখ্যায়িত করুক, এটা কিন্তু থাকবে। আপনি আজকে জাদুঘর পুড়িয়ে দিলেও থাকবে, শেখ মুজিবকে আপনি শ্রদ্ধা জানান না জানান, জাতির পিতা, সেটা আপনি ভুলবেন না। তো এটা ওই কনফ্লিক্টের মধ্যে আমার মনে হয় না এত সহজে মানুষের ইতিহাস, কারণ আমরা সারা বিশ্বে যখন পরিক্রমণ করি, আমরা কি করি, প্রত্যেক দেশেরই ইতিহাসের গুড সাইড, ব্যাড সাইড, কখন কোনটাকে মুছে দেবার চেষ্টা করা হচ্ছে, কোনটা ছিল, সেভাবে এই গত ১৬ বছরের স্বৈরশাসনের ইতিহাসও সেখানেই থাকবে ব্ল্যাক চ্যাপ্টার হয়ে। সেভাবে প্রতিটি ঘটনা যেভাবে থাকে, মুক্তিযুদ্ধের ইতিহাসও এভাবে আমার মনে হয় না যতই চেষ্টা করা হোক সেটাকে মুছে দেওয়া যেতে পারে। এটা সমসাময়িক একটা প্রতিক্রিয়া হতে পারে মানুষের। আমরা ভীষণ আবেগপ্রবণ জাতি, ভীষণভাবে আমরা সিচুয়েশনের উপর স্পন্টেনিয়াস রেসপন্ড করি। এই সময় হয়তো এই মুহূর্তে আজকে যেভাবে হয়তো সাধারণ মানুষ কিংবা আমি বলবো লোকজনের মধ্যে যে রিয়াকশনটা হচ্ছে, একেবারে সকলে নয়, সেখানের মধ্যেও ব্যাপার আছে। এবং আমি এই মুহূর্তে আমি খুব নিউট্রাল ভাবে ব্যাপারটাকে চিন্তা করবার চেষ্টা করছি, এবং আমি নিউট্রাল ভাবেই বলছি কারণ আমরা প্রবাসে আছি, আমরা দেশের মাটিতে এই মুহূর্তে কি হচ্ছে সেটাকে সরজমিনে দেখছি না। কিন্তু আমাদের কাছে যে ইতিহাস, যে গত ১৫ বছর ১৬ বছর আমরা দেশকে যেভাবে দেখেছি, তার আগে কিভাবে দেখেছি, আমার বড় হওয়ার সময় থেকে আমি দীর্ঘ সময় বাইরে থেকে আমাদের দেশকে যেভাবে দেখছি, সেই পরিপ্রেক্ষিতে আমি বলবো যে স্বাধীনতার ইতিহাস মুছে ফেলবার চেষ্টা যতই হোক না কেন, আপনি একটা মিউজিয়াম পুড়িয়ে দিতে পারেন, অনেক শিল্প সাহিত্যকে ধ্বংস করতে পারেন, কিন্তু সেটা আবার ফিরে আসে কোনো না কোনো ভাবে, এবং নিশ্চয়ই ভালো দিক খারাপ দিক দুটোই থাকবে। নিশ্চয়ই। আপনার কাছে ছোট্ট একটা প্রশ্নের উত্তর জেনে বিরতিতে যাব, ফিরে এসে ওই বিচারের বিষয়টা শুনবো। সেটি হচ্ছে যে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন এবং দীর্ঘ সময় ধরে এই রাজনীতি করেছেন, তারা একটা অনুকূল পরিবেশ পেয়ে আবারও সেই মুক্তিযুদ্ধ বিরোধী বা বঙ্গবন্ধুর যে অবদান ইতিহাস, সেটার বিরুদ্ধে অবস্থান নেওয়ার চেষ্টা করছেন কি? আমি মনে করি বাঙালি হিসাবে আপনি আমাদের যদি ইতিহাস দেখেন, আমরা কেন ৭১-এ লড়েছি, কেন ৫২-তে লড়েছি, বাঙালি জাতির মধ্যে যেই জাতীয়তাবোধ, আমাদের যে সাহিত্য, শিল্প, সংস্কৃতি, এবং আমরা বাঙালি হিসাবে গর্ববোধ করি। তো এবং সেই জায়গাতে আমি বলবো, আপনি যেটা ইঙ্গিত করছেন কিংবা যে বলছেন যে আমাদের এই ঐতিহ্যকে সরিয়ে দেবার জন্য অনেক শক্তি অনেকভাবে অনেক সময় চেষ্টা করেছে, কিন্তু বাঙালি ভীষণ রেজিলিয়েন্ট জাতি, এবং আমরা যখনই এই লেভেলে আঘাতটা এসে যায় তখন কিন্তু ঘুরে দাঁড়ায়, এবং সেখানে কিন্তু সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে এক হয়ে যায়। এই মুহূর্তের ঘটনাগুলো যেটা আমরা খুব, আমার মনে হয় এখনো সময় আসেনি এটাকে একটা ফ্যাব্রিকেট করে দেবার, যে একটা দেখতে হবে আমাদের চলছে, আমরা দেখব যে কি হয়। কিন্তু আমরা আশা করব যে আমাদের জাতি যেভাবে আগে রুখে দাঁড়িয়েছে, একইভাবে হ্যাঁ তারা যে প্রতিবাদ করছে, যেটা অন্যায় হয়েছে, বাঙালি যেমন অন্যায়ের প্রতিবাদ যুগ যুগ ধরে করেছে সেটাই করবে, কিন্তু সেই সাথে নিজের স্বকীয়তা কখনো বিসর্জন দেবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।